আসলে নতুন সরকারের কাছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি হিসাবে আমার ব্যক্তিগত প্রত্যাশা যে বিগত 16-17 বছরে স্বাস্থ্য খাতে যে অনিয়ম, যে দুর্নীতি এবং যে স্বেচ্ছাচারিতা ছিল, তাতে করে কিন্তু স্বাস্থ্য খাতটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত। এবং আপনারা জানেন যে বিগত আমলগুলিতে যখন বিএনপি সরকার ছিল, স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ হয়েছিল এবং সেই কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন হয় এবং বিদেশমুখিতা যেটা ছিল, মানুষ যে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার যে একটা চেষ্টা ছিল, সেটা ধীরে ধীরে কমে আসছিল। বিশেষ বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। করে কার্ডিয়াক সার্জারি বলেন, কার্ডিওলজি বলেন, নিউরোলজিক্যাল অপারেশনগুলি বলেন, যেগুলির জন্য মানুষ বাইরে চলে যেত, সেইগুলি কিন্তু ধীরে ধীরে কমে আসছিল। কিন্তু বিগত 15-16 বছরে আপনার কোনো নতুন ধরনের ইনোভেশন তো হয়ই নাই, ডেভেলপমেন্ট তো হয়ই নাই, বরঞ্চ প্রতিষ্ঠিত যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি ছিল, সেই সব জায়গায় আপনার দুর্নীতি এবং অনিয়মের কারণে স্বাস্থ্য খাতে ব্যাপক আপনার ক্ষতি হয়েছে এবং মানুষের সেই বিদেশ যাওয়ার যে টেন্ডেন্সি, সেটা আরো বেড়ে গিয়েছে এবং মানুষের স্বাস্থ্য খাতের যে অ্যাভেলেবিলিটি টু দ্য পুয়ার, সেটা কমে আসছে। 70% আউট অফ দ্য পকেট এখন খরচ হচ্ছে স্বাস্থ্য খাতে একটা ব্যক্তির স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে। সব মিলে এই বিপর্যস্ত স্বাস্থ্য খাত পুনর্গঠিত হোক, এটা আমাদের বর্তমান সরকার তার কাছে প্রত্যাশা। স্যার, বিএনপি নির্বাচনী ইশতেহারের ভিতরে স্বাস্থ্য খাত নিয়েও বেশ কিছু ইশতেহার ছিল। তা এগুলো বাস্তবায়নের জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে আপনারা কিভাবে সহযোগিতা করবেন সরকারকে? এটা তো ধরেন স্বাস্থ্য খাতে দুটি ভাগ আছে। ভাগ হলো, একটি হলো সেবা খাত, আরেকটি হলো স্বাস্থ্য শিক্ষা। বিগত আমলে দুইটি আহ, উইগেই কিন্তু ব্যাপক রকমের আপনার ক্ষতি হয়েছে। বিশেষ করে সেবা খাত তো বলতে গেলে আপনার ভীষণ রকমের আপনার বিপর্যস্ত অবস্থায় আছে এবং শিক্ষা খাতও কিন্তু একই অবস্থা। আপনি ভেরি রিসেন্টলি একটা রিপোর্ট দেখবেন যে সরকারি যে 36-37টি মেডিকেল কলেজ আছে, সেইখানে 65% শিক্ষক পদ শূন্য। তো এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি 65% প্রফেসরিয়াল পোস্ট শূন্য থাকে অথবা 50% সহকারী অধ্যাপকের পদ শূন্য থাকে, তাহলে শিক্ষার মান যে কোথায় যাচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলি থেকে আপনার যে চিকিৎসক আপনার একটা সার্টিফিকেট দিয়ে বের হয়ে চিকিৎসক হিসাবে বাইরে আগামী দিনে আমাদের চিকিৎসার ভার নিবে, সে কেমন ধরনের চিকিৎসক তৈরি করছি আমরা, এটা কিন্তু অত্যন্ত ভাববার ব্যাপার, বিরাট। সেই জায়গায় আমাদেরকে কিন্তু এখন অ্যাড্রেস করতে হবে। শিক্ষার মানের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা বর্তমান সরকারকে বলবো যে যেন না করে। অতি দ্রুত আপনার ইন্টারিম সরকারের সময় প্রায় 7,500 আপনার প্রমোশন হয়েছে। এই প্রমোটেড চিকিৎসক যারা আছেন, তাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আপনার ছড়িয়ে দিতে হবে। যে শূন্য পদ আছে, সেই শূন্য পদে আপনার নিয়োগ দিতে হবে। এছাড়াও যদি প্রয়োজন হয়, তাহলে আপনার ইন্টারিম অ্যাডহক বেসিসে আপনার এই শিক্ষক স্বল্পতাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাতে করে শিক্ষার মানটা আপনার কিছুটা হলেও আপনার উপরে উঠবে। আরেকটি জিনিস যেটা, যে বিগত আমলে বেসরকারি খাতে এবং সরকারি খাতেও ব্যাগের ছাতার মতো মানহীন মেডিকেল কলেজ তৈরি হয়েছে, ভীষণ রকমের মানহীন, যেখানে মেডিকেল কলেজের একটা প্রতিষ্ঠা লগ্নে শর্তাবলী থাকে কিন্তু, যে আপনার অবকাঠামোগত আপনার কিছু প্রয়োজনীয় অবকাঠামো থাকতে হবে, সেই সাথে আপনার হাসপাতাল থাকতে হবে, সেই সাথে শিক্ষক থাকতে হবে, আপনার একটা ছাত্রের জন্য লাইব্রেরি থাকতে হবে, আপনার খেলার মাঠ থাকতে হবে, আবাসিক হোস্টেল থাকতে হবে। আপনার দেখা গেছে যে একটি বিল্ডিং মাত্র সম্বল করে, ভাড়া করা বিল্ডিং, আপনার সেখানে একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়ে গেছে ব্যবসায়িক লক্ষ্য রেখে, ব্যবসা কেন্দ্রিক।
সেই জায়গায় আমাদের কিন্তু আমাদের আহ, অবস্থান খুব দৃঢ়। আমরা এই ধরনের ব্যবসা কেন্দ্রিক যে সমস্ত মেডিকেল কলেজ, সেগুলি প্রয়োজন বোধে তাদের মান উন্নয়ন করতে হবে। যদি তারা মান উন্নয়নে ব্যর্থ হয়, তাহলে সেই জায়গায় বন্ধ করে দিতে হবে। এবং নতুন কোনো মেডিকেল কলেজের স্থাপনার বিরোধী আমরা নই, কিন্তু সেই মেডিকেল কলেজ সরকারি কি বেসরকারি অবশ্যই মানসম্মত হতে হবে। যদি মানসম্মত মেডিকেল কলেজ হয়, সেখান থেকে মানসম্মত চিকিৎসক বের হবে, এবং সেটা আমাদের দেশের এবং দেশের বাইরে দুই জায়গাতেই কিন্তু তারা কন্ট্রিবিউট করতে পারবে। সেই জায়গাটায় আমাদের কঠোর অবস্থান এবং আমাদের যে বার্তা আমরা সরকারকে দিব যে এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনারা সবাই জানেন, ইউমব এবং চিকিৎসক ঐক্য পরিষদ সবসময় সাধারণ চিকিৎসকদের ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে গিয়েছে। বিগত বছর সময়গুলোতেও আমরা বিশ্বের স্বাস্থ্য বয়সজনিত বৈষম্য নিবারণে কাজ করে গিয়েছি। আপনারা সবাই জানেন, আম, যারা চিকিৎসক আছেন তারা স্নাতক সম্পন্ন করতে, অর্থাৎ এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করতে সাধারণ স্নাতকধারীদের তুলনায় 2 বছর অতিরিক্ত সময় লাগে, যেহেতু এটা প্রায় 6 বছরের একটি কোর্স। সো সেই জন্য বিগত প্রত্যেকটি বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকদের অতিরিক্ত 2 বছর সময় দেওয়া হতো, কিন্তু বিগত বিগত বিসিএস গুলো থেকে চিকিৎসকরা এই বৈষম্যের শিকার হয়ে আসছে, এবং এটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি, এবং তারা আমাদেরকে আশ্বাস দেওয়ার পরও বিষয়টি এখনো সমাধান হয়নি। সো নতুন সরকারের প্রতি আমাদের আশা থাকবে তারা দ্রুত এই বিষয়টি সমাধান করবে এবং চিকিৎসকদের এই ন্যায্য এবং যৌক্তিক আহ, দাবিটি মেনে নিবে। এর পাশাপাশি আমি আরো যেটি বলতে চাই, সেটি হচ্ছে বেসরকারি যেই হাসপাতালগুলোতে আছে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা অত্যন্ত অল্প বেতনে এবং কোনো সুনির্দিষ্ট কাঠামো ছাড়াই বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম কাঠামোতে তারা স্যালারি পেয়ে আসছেন। তো সেই জায়গায় জুনিয়র চিকিৎসকদের একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করে দেওয়া যায় কিনা, সেই বিষয়ে আমাদের আম, কাজ করা অব্যাহত থাকবে, এবং আমরা আশা করি সরকার আমাদেরকে এই বিষয়ে সাহায্য করবে। এবং এর পাশাপাশি দেশের ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থার বিনির্মাণে যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনি আছেন তাদের একটি মানসম্মত ট্রেনিং ব্যবস্থা নিশ্চিতকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সহযোগিতা আছে সেটা অব্যাহত থাকবে, আমরা সেই আশা করি। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে বিগত সরকারগুলো আমাদেরকে আশ্বাস দিয়ে গেলেও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাইনি। সো আমাদের নতুন সরকারের প্রতি আশা থাকবে যে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে তারা কার্যকরী ভূমিকা পালন করবে। আসলে আমরা যারা সরকারি চাকরি করি আমরা সরকারের পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আমরা সরকারের অংশ। তো সরকার যেভাবে চাবে আসলে আমাদের সেরকম ভাবেই চিকিৎসা সেবা প্রদান করতে হয়। এখন সরকারের চাওয়ার সাথে মিল রেখে চিকিৎসা প্রদান করা অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার দেখা যায় যে আমরা নিজেরা চাইলেও রোগীদেরকে আমরা সঠিকভাবে সেবা দিতে পারি না। আবার সরকারের পক্ষেও চাইলেও রোগীদেরকে অপটিমাম সেবা দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এর কারণ হচ্ছে আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা, এই ব্যবস্থার একটা টোটাল আমূল পরিবর্তন যদি আনা সম্ভব, তাহলেই কিন্তু চিকিৎসক এবং যারা রোগী সবাই খুশি হবে, এবং সেই সাথে সরকারেরও সুনাম কিন্তু বৃদ্ধি পাবে। এই যে চিকিৎসা সেবার যে আমরা আমূল পরিবর্তন চাচ্ছি, এটা আসলে কি? নতুন সরকারের কাছে আমার মানে একটা, যদি আপনি বলে থাকেন যে সরকারের কাছে আপনার চাহিদা কি? আমার চাহিদা হচ্ছে নতুন সরকারের কাছে আপনি চিকিৎসকদের নিয়ে বসেন। চিকিৎসকদের কাছ থেকে সমস্যাগুলো আইডেন্টিফাই করেন। আপনি রোগীদের সাথে বসেন। তাদের চাওয়া এবং সমস্যাগুলো আইডেন্টিফাই করেন, এবং এই দুটো সমস্যার যে মানে কিভাবে আমরা একটা মেলবন্ধন, সেতুবন্ধন করতে পারি, তার মাধ্যমে আমরা চেষ্টা করলে আমাদের মনে হয় যে রোগী এবং চিকিৎসক উভয়ই খুশি হবেন। আসলে একটা সুস্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে যদি বলতে চাই আমরা, তাহলে কি বলতে পারি? আমাদের যে রোগীরা, রোগীদের যেটা হয় যে রোগীর ভোগান্তি, আমরা যদি বলি রোগীর ভোগান্তি, ভোগান্তি আসলে কোথা থেকে শুরু হয়? যে আমি যদি একটা রোগী হই, আমি যদি ঢাকা মেডিকেল কলেজের আউটডোরে আসি, আমাকে টিকেট কাটার জন্য একটা বড় লাইনে দাঁড়াতে হবে। আমি দেখা যাবে ১ ঘন্টা পরে টিকেট কেটে লাইন দিয়ে আমি একটা টিকেট কাটবো। তারপর সেই টিকেটটা নিয়ে আমি কোন জায়গায় একটা আউটডোরে চিকিৎসা নিতে যাবো। সেখান থেকে আমাকে আবার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার হলে আরেকটা জায়গায় যাবো। সেখান থেকে যদি কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়, তখন দেখা যাবে যে এই পরীক্ষা-নিরীক্ষাগুলো করার জন্য আমার আরেকটা জায়গায় গিয়ে লাইনে দাঁড়াইতে হবে। তো লাইনে দাঁড়ানো কিন্তু একটা বড় ভোগান্তি। আপনারা যারা ব্যাংকে লাইনে দাঁড়ান, সেখানে কিন্তু দেখেন যে একটা ভোগান্তি। আমরা ব্যাংকে গিয়ে একটা টিকেট কাটি, আমাকে টোকেন নাম্বার দিয়ে দেয় ২০০ সামথিং এরকম। আমরা কিন্তু সেই ভোগান্তিটা কখনো মিডিয়ার সামনে তুলে ধরি না যে ব্যাংকে গিয়ে আমাকে ২ ঘন্টা দাঁড়াতে হচ্ছে। আমাদের একটা জনবহুল দেশে আপনি যখনই কোনো একটা পাবলিক সার্ভিস দিতে যাবেন, এটা সময় সাপেক্ষ লাগবেই। আপনি দেখবেন যে আমাদের রেশনের চায়নার লাইনেও কিন্তু ভিড়, লাইন। অর্থাৎ লাইনটা আমার এখানে বন্ধ করা খুবই কষ্টকর হবে। কিন্তু সেবাটা হবে কখন? যখন আপনি লাইনে দাঁড়ানোটাকে কমফোর্টেবল করতে পারবেন।
আপনি যদি রোগীদেরকে বসার জন্য একটা সুব্যবস্থা করে দেন, আপনি যদি রোগীদের বসার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা করেন, আপনি যদি পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করেন, এরিয়েশনের ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা রাখেন, তাহলে কিন্তু এই লাইনে দাঁড়ানোটা রোগীদের জন্য আরাম হয়ে যাবে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে চিকিৎসকরা স্বাস্থ্য সেবা খাতের একটি বড় অংশ হলেও তারা কিন্তু প্রপোর্শন এর দিক থেকে খুব একটা অল্প একটা ক্ষুদ্র একটা অংশ। কারণ আপনি যদি মনে করেন যে আমরা যদি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা চিন্তা করি, চিকিৎসকের কাজ হচ্ছে শুধুমাত্র চিকিৎসাটা দিয়ে দেওয়া। অর্থাৎ চিকিৎসা পত্রটা প্রদান করা। রোগীটা দেখে রোগটা ডায়াগনোস করে চিকিৎসা পত্র প্রদান করা। কিন্তু একজন রোগী কিন্তু শুধু চিকিৎসা পত্রটাই চিকিৎসা না। রোগী যে লাইনে দাঁড়াচ্ছে, রোগী যে টিকেটটা নিচ্ছে, রোগী যেখান থেকে বসছে, সেই পরিবেশটা কেমন, চেয়ারটা ভাঙা কিনা, রোগী যখন আমার একটা জায়গা থেকে ব্লাড নিতে কালেকশন করতে যাচ্ছে, সেইখানে কিরকম ব্যবহার পাচ্ছে, রোগী যখন একটা সিটি স্ক্যান করছে, পরীক্ষা এক্স-রে করছে, সেখানে কেমন ব্যবহার পাচ্ছে। এই সবগুলো জিনিসই কিন্তু টোটাল চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং প্রত্যেকটা বিষয়ের সাথেই কিন্তু সরকারের বাজেট সংশ্লিষ্ট জিনিস জড়িত আছে। এবং এই কারণে শুধুমাত্র চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত কিংবা চিকিৎসকের চিকিৎসা সেবা নিশ্চিত, এই দুটো নিশ্চিতের মাধ্যমে কিন্তু চিকিৎসার মান বা আপনার সেবার মান উন্নতি করা সম্ভব না। আপনি দেখেন চিকিৎসক যদি একটা ওষুধ লিখে দেয়, এই ওষুধটা খাওয়াবে কিন্তু ভর্তি রোগীর ক্ষেত্রে নার্স। বা আপনি যদি একটা বাথরুমটা ময়লা হয়, এটা কিন্তু ক্লিন করবে হচ্ছে চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা তারা যেখানে ডেজিগনেটেড আছেন। কিন্তু এই যে হাসপাতালে আপনি যখন এসে দেখছেন ময়লা হচ্ছে, আপনি কিন্তু সেবাটা কম পাচ্ছেন। কিন্তু আপনি দায়ভারটা কিন্তু আমাদের চিকিৎসক সহ সবাইকেই নিতে হচ্ছে। এবং আপনি এইটা চিন্তা করবেন যে চিকিৎসকের পরিমাণ যাই থাকুক না কেন, আমাদের যে চিকিৎসকদের হেল্পিং হ্যান্ড বা সাপোর্টিভ যে হ্যান্ড, সেগুলো কিন্তু সকল হাসপাতালে খুবই অপ্রতুল। এই কারণেই কিন্তু হাসপাতালে সেবার মানগুলো অনেক কমে যায়। আপনি যদি দেখেন যে একটা স্কয়ার হাসপাতালে কেন সেবার মান ভালো বা একটা প্রাইভেট হাসপাতালে সেবার মান আমরা যে বলি ভালো, সরি এটা ব্র্যান্ডের নাম বলতে হচ্ছে যদিও, এটা জাস্ট এক্সাম্পল। তখন কারণটা কি? কারণ হচ্ছে সেই প্রাইভেট হাসপাতালগুলোতে দেখা যায় যে চিকিৎসকের তুলনায় তার যে সার্ভিসের যে আ হে হেল্পিং হ্যান্ড গুলো অর্থাৎ নার্সের পরিমাণ, আপনার ধরেন পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট এর পরিমাণ, ক্লিনারের পরিমাণ, যে ট্রলি ঠেলছে তার পরিমাণ, যে সিকিউরিটি গার্ড দিচ্ছে, এগুলো কিন্তু অনেক।